ড্রাগ রিলেটেড যত কাজ আছে এটার মধ্যে আপনাকে নেয় কেন? সব ডিরেক্টর কেন নেয়? এইটা কারণ হচ্ছে আমি আপনাকে চিনি, ধরেন এই যে মানে আপনার কাজ হয়তো আগে দেখেছি, বাট দুর্দান্ত রকম মার্কিউলিস থেকে যে শুরু হয়েছে, আমার ধারণা এই কন্টিনিউয়াস প্রসেসে সবগুলোর মধ্যে আপনাকে এটার মধ্যে রাখা হচ্ছে কেন? কারণ হচ্ছে আমার জন্মই হয়েছে জ্যাকসন ভাই করে। জ্যাকসন ভাই হচ্ছে মানে ইটস লাইক ড্যান। না, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে যে ধরেন চেহারা মানে কাস্টিং যখন কিনা হয় তখন অভিনেতার চেহারার বৈচিত্র্য দেখে যে কোনটার মধ্যে আমি কোনটা বেশি খেলাতে পারবো। রাইট। ফলে কাস্টিং এ খুব সহজেই আমাদের এখানে হয়ে যায়। কারণ ধরেন আমাকে প্রিপারেশনের জন্য তো 3 মাস সময় দিতে পারবে না, টাকা পয়সা সহ। ফলে ওরা হচ্ছে রেডিমেড একটা জিনিস চায় যেটাকে খুব অল্প মেক আপ ও ডাউন করে ব্যবহার করা যাবে। আর যেহেতু আমি থিয়েটারের লোক, সেহেতু ফিজিক্যালি আমি হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকতে চাই সবসময়, যেন হচ্ছে যে কোনো দিকে নেওয়া যায়, প্লাস অথবা মাইনাসের দিকে। তো একটা মধ্যম জায়গায় থাকার কারণে আমাকে এই ধরনের ফ্লেক্সিবল কাস্টিং এর মধ্যে নেয় ক্যারেক্টারের মধ্যে। এখন যেটা আপনি বলছেন যে হচ্ছে ড্রাগ রিলেটেড কেন, এই একমাত্র গল্প আপনিও যতগুলো বললেন যেটার মধ্যে আমি এগেইনস্ট ড্রাগ। কিন্তু গল্পের কি ড্রাগ আছে? হ্যাঁ, ড্রাগ আছে। তবে একদম অনেস্টলি স্পিকিং, তাকে যখন আমরা কাস্ট করি মানে আমাদের মাথায় এরকম কোনো চিন্তাই কাজ করেনি যে ড্রাগ রিলেটেড। আমাদের একটা ক্যারেক্টারের জন্য একজনকে দরকার, এবং সেটা উনি যেটা বললেন যে ফিজিক্যালি ফিট, মানে তাকে আমরা যে কোনো জায়গায় আমাদের অনেক অভিনেতাদেরই আসলে সেটা তাদের কাজের ব্যস্ততার কারণে হোক বা অন্য যে কারণে হোক না কেন, তাদেরকে আমরা সব জায়গাতে ফিট হিসেবে পাই না আর কি। ইভেন তাদের এত ব্যস্ততা থাকে যে একটা সেট থেকে আসলে একটা শুটিং এ যেতে হয়, আমরা তাদেরকে এরকম সময়টা দিতে পারি না। ওই যেটা বললেন যে 3 মাস তো তাকে প্রিপারেশনের জন্য টাইম দিতে পারি না, আমাদের যে বাজার। তো সেই হিসাবে যে ওটা একটা থিয়েটার কর্মী দরকার আমাদের, ওনার থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি তার অ্যাক্টিংটা আমাদের ভালো লেগেছে, মনে হচ্ছে হ্যাঁ এই ক্যারেক্টারটা সে প্লে করতে পারবে। এবং তার আগে তার শুধুমাত্র আমি মার্কিউলিস দেখেছিলাম আর কি। তো ওইটা কিন্তু ওটার সাথে যেটা ড্রাগ আছে ওটা কিন্তু আমাদের মাথায় ছিল না, যে হ্যাঁ এই ওনাকে দিয়ে আমাদেরকে হবে আর কি। মানে এখন এই যে আপনি আমাদের এখন বললেন যে ড্রাগে, আমার এখন মনে হয় আসলে ব্যাপারটা তো তাই, আমাদের তো ড্রাগ আছে, মানে আমরা তো কিন্তু এটা মাথার মধ্যে ছিল না। আমার না শেষ পর্যন্ত মনে হচ্ছে ভাই আমাদের এই যে গল্পটা, মানে আমি যে কারণে অ্যাট্রাক্ট হয়েছি, আলটিমেট তো নায়ক আমি, যেগুলো দেখানো হয় নাই। তো প্রবলেম যেটা আপনাকে এত কম দেখালো কেন? আপনি ওনাকে জিজ্ঞেস ওই যে বিভিন্ন চেহারায় আবির্ভূত অ্যাভাটার ছিল, বিভিন্ন অ্যাভাটার, যার জন্য আমার শুটিং কম করতে হয়েছে। একদম জাস্ট শেষ দিকে বলে দিলাম আমি ছিলাম বাবা, ভুলে যায় না। আচ্ছা, তো আমার ওই রিভেঞ্জ ট্র্যাজেডি ব্যাপার ছিল শেক্সপিয়ার প্রচুর। তো এইটা অনেকটা আমার কাছে রিভেঞ্জ ট্র্যাজেডির মতো মনে হয়েছে। এবং আলটিমেট শেষের দিকে যে ডায়লগটার কারণে আমাকে নেওয়া হয়েছে, শেষে অনেক বড় একটা ডায়লগ থাকে, তো সেটা হচ্ছে ওনারা আমার উপরে ডিপেন্ড করছেন যে ভাই এই ডায়লগ কেউ পারবে না, আপনাকে করতে হবে। আর হচ্ছে এই ক্যারেক্টারের ব্যাক হিস্ট্রি এবং আপনার ব্যাক হিস্ট্রি একই রকম থিয়েটারের সঙ্গে যুক্ততার কারণে। এবং আমার মনে মনে চাইছি, আমিও সবসময় চেয়েছি যে এমন একটা ক্যারেক্টার করি যেটা হচ্ছে সব প্রতিশোধ নিয়ে ফাটাই ফেলবে সবাইকে। হ্যাঁ, তো এটার মধ্যে আমি করি নাই হয়তো সরাসরি ফাটাই নাই, এই ক্যারেক্টারটা ফাটিয়েছে। এবং ক্যারেক্টারের একটা যে সফট, যে একটা, আমি তো বলি এটা হচ্ছে এক ধরনের সাগা, মানে বিরলপুর নিয়ে ওই তানভীর ক্যারেক্টারের যে মানে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার যে অতীতের যে অভিজ্ঞতা, সবকিছু মিলে একটা যে গ্রামগুলো আমরা চাই, যেভাবে আমরা একটা আদর্শ গ্রামের পরিকল্পনা করি, যেটা ক্ষয়ে যাওয়ার এক্সপেরিয়েন্স এবং নিজের পরিবারের লোকদের হারানোর বেদনা একজন মানুষকে কি পরিমাণ ক্ষুব্ধ করে ফেলতে পারে, সেই ধরনের একটা রিয়েকশনারি ক্যারেক্টার আমি খুঁজতেছিলাম অনেকদিন। আলটিমেট তো তানভীর ওয়াজ দ্যাট অফার। আপনি যেহেতু আপনি ডায়ালগের কথা তুললেন, আমার একটা আবদার ছিল, আমি একদম শুরুতে এই আয়োজনের শুরুতে বলেছিলাম যে আপনার কাছে একটা আবদার করব। সেই আবদারটা হচ্ছে যে আমি এই কাজটার মধ্যেও একটা ডায়ালগের যে দুর্দান্ত টানাটানি, মানে আপনারা যেভাবে সুন্দর করে বলেন, আমি তো হয়তো দর্শক ভাবে হিসেবে বললাম যে টানাটানি, এটা কি আমাকে একটু একবার করে দেখানো যায়, মানে বা বলা যায়, আপনি যদি একটু শেয়ার করেন, আপনি যদি আমাদেরকে। না, আমাকে ইম্প্রোভাইজেশনের সুযোগ ছিল এই সিরিজের মধ্যে, যেহেতু আপনি থিয়েটারের মানুষ, এবং এই যে বিশেষ করে বহিঃপ্রকাশ, আপনার এক্সপ্রেশনের বহিঃপ্রকাশ, এটা জোশ, মানে আমার দেখেই ভাল লাগছিল, যখন আমি ফোনে দেখছিলাম দেখেই ভাল লাগছিল। আমি আমার নিজের যে নাটকের দল গণনাট্য কেন্দ্র এবং আমার যে নাটকের গুরু খায়রুল বাশার, ওনার কাছ থেকে অনেকদিন আসলে দূরে, বাট
হয় না যে আপনি যখন কিনা তৈরি হচ্ছেন তখন আপনার মনের ভিতরে যারা কিনা একজন অ্যাক্টরকে তৈরি করেন, যাকে দেখে দেখে তৈরি করেন যে ওর মধ্যে এই উপাদান দেওয়া উচিত, তার মধ্যে আমাদের খুব মানে খুব দৃঢ় বুনিয়াদি কিছু উপাদান আমাদের কাছে দিয়ে দিছে। সেটা হচ্ছে যে কিছু কিছু নাটকে আমরা অভিনয় করার সুযোগ পেয়েছি, ক্যারেক্টারাইজেশন, এই নাটকের সাথে ইনভলভমেন্ট, এর গল্পের সাথে ইনভলভমেন্ট হওয়ার যে ধরনের ওয়ার্কশপ হয়েছে, তার মধ্যে আমি বেস্ট, আমি এখনো পর্যন্ত দেখা না হলেও আমি লিখিত আকারে বর্ণনা আছে যে খায়রুল বাশার যতগুলো নাটক লিখেছেন, ওয়ার্ল্ড ক্লাস একটা নাটক হচ্ছে বাস্তবিটে। আচ্ছা, তো সেই নাটকটা আমি অনেকদিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তো আমাকে যখনই কিনা মানুষ বলে যে এক্সপ্রেস করো, তো আমার মনে হয় যে ওকে আমি কখনোই পারফরমেন্সে হয়তো মঞ্চে কখনো করতে পারি নাই, আমার যদি কখনো সুযোগ আমি তো সবসময় বলতে চাই, এই ভিটে কথা কয়, এই ভিটে কথা কয় রাইতের গহনে আন্ধার বেলায়, আমার বাপ ও দাদায়, দাদার বাপ ও কথা কয় কব্বরের গহীন তলায়, আমাগরে ডাক দিয়া, ভিটার সিথান থিকা মান্দার গাছের বাঁক, তার উপর শিশু গাছ পার হইয়া ভাগারের দক্ষিণ দিয়া যেটা খাল পার তালের সারি, আমার বাপু দাদাই পুঁতি ছিল যারা, খড়মড়ি খড়মড়ি তালের পাতায় বাতাসের আওয়াজ। থ্যাংক ইউ শরীফ শেষ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি মুগ্ধতা নিয়ে শুনছিলাম এবং দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু ছোট করে জানাবেন লোকেশনটা কই ছিল? আমাদের ইনডোরের যতগুলো আমরা কাজ করেছি সেগুলো ঢাকাতে করেছি, আমরা ঢাকাতে করেছি। আর আউটডোরের কাজ করেছি আমরা ঝালকাঠিতে। ঝালকাঠিতে যাওয়ার একটা, ওটা আমার হোম ডিস্ট্রিক্ট, সেটা একটা কারণ। বাট তার থেকেও বেশি ব্যাপার হচ্ছে গিয়ে যে লোকেশনটা অনেকটা আনটাচড, মানে আমরা জেনারেলি দেখে অভ্যস্ত না আর কি। ঢাকার আশেপাশে হয়তো আমরা করতে পারতাম, আমরা ঢাকাতে, ঝালকাঠিতে, বরিশালে আমরা ওরকম লোকেশন, বিশেষ করে যে আমাদের ইন্টেরিয়র যেটা, ওটার সাথে মিলিয়ে এক্সটেরিয়র খুঁজছিলাম আর কি, কিন্তু পাচ্ছিলাম না আর কি। পাচ্ছি বা শুটিং এর জন্য এরকম না, যে কারণে আমাদের কয়েকবার আমরা লোকেশন রেখে যাই। তো একটা পর্যায়ে ডিওপি, তারপরে আমাদের প্রোডাকশন ডিজাইনার, আর্টের যারা আছেন, ওনারা বললেন যে আমরা ঢাকার আশেপাশে তো খুঁজে নিতে পারি, মানে কেরানীগঞ্জ বা এটা। তো আমি বলছিলাম যে না, ঢাকার আশেপাশে কেন খুঁজবো না, এটা একটা কাজ হচ্ছে, কারণ হচ্ছে কি হ্যাঁ ওটাও একটা ছোট শহর, সব ঠিক আছে, কিন্তু যে লোকটা কেরানীগঞ্জ চিনে, তিনি কেরানীগঞ্জের মানে গলি দেখলেই চিনে ফেলবেন যেটা কেরানীগঞ্জ, কিংবা এটা এরকম। তো যেই কারণে আমাদের ওইটার মানে আমি চাচ্ছিলাম না, তো ওইটার আমি ঝালকাঠিতে করা আর কি। বললাম যে ওখানকার নদীর একটা আলাদা ক্যারেক্টার আছে, আমরা বুড়িগঙ্গা দেখলেও বুঝি আর আমরা এত বেশি হচ্ছে গিয়ে ওটা ইউজড হয়েছে, যে কারণে আমরা আসলে ওখানে, এই জন্য আমি তো প্রশ্ন করলাম লোকেশন কোথায়, লোকেশন কোথায়। এটাই একটা আপনার সাকসেস স্টোরি।